চলুন আবারও ফিরে যাই আমাদের আজকের অতিথির কাছে। যেমনটা বলছিলাম যে কথা বলবো আজকে আপনার বই নিয়ে, আপনার সাহিত্য নিয়ে। তবে তার আগে জানতে চাই যে বর্তমানে সময়তে কি কি করা হচ্ছে, ব্যস্ততা কি কি নিয়ে? প্রথমত তো আমি একজন শিক্ষক, সেখানে কলেজে পড়াশোনা করাইতে হয়, আর নিজের লেখালেখি আছে, পরিবার আছে। আর মিডিয়ার কাজ যদি বলি তাহলে এই মুহূর্তে নাটক লিখছি, টেলিভিশনে নাটক লিখছি, মঞ্চের নাটক লিখছি। মঞ্চে বেশ কয়েকটি নাটকের এখন রিহার্সাল চলছে এবং আমাদের ভাওয়াল থিয়েটার, একটি থিয়েটার আছে গাজীপুরে, তারা একটি নাটক আমার অনেক মাস যাবৎ রিহার্সাল করছে। নাটকটির নাম স্বপ্নকথা। সেটা সামনের মাসে ফাইনাল মঞ্চস্থ হবে, সেই কাজটা করা হচ্ছে। একটা কথা না বললেই নয়, আপনার প্রতিটা মানে লেখার যে গাঁথনি কিংবা শব্দচয়ন এবং এটাও বলতে হয় যে আপনি যে গল্পের নামগুলো দেন সেগুলো আসলে নিশ্চয়ই অনেক মানে সবার কাছে অনেক প্রশংসনীয় এবং সুন্দর। বর্তমানে এই যুগেও সেগুলো প্রশংসনীয়। কথা বলতে চাচ্ছি আসলে আপনার নতুন দুটো বই নিয়ে, একটা কবিতার বই আর একটা মোটিভেশনাল বই। কবিতার বইয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কবিতা আছে, আবার মোটিভেশনাল বইয়ে অনেক সুন্দর সুন্দর মোটিভেশন আছে। যদি একটা কথা বলি যে একটা গণিতের বিষয় দিয়ে একটা গল্প বলেছিলেন সেই বইতে, একটু সেই প্রসঙ্গগুলো নিয়ে জানতে চাই দুটো বই নিয়ে। বইটির নাম হচ্ছে ভুল বলে কিছু নেই। এটা আসলে আমরা যখন কাজ করতে যাই, বিশেষ করে নতুন প্রজন্ম যারা নতুনভাবে কাজ করতে যায়, সবসময় একটি টেনশনে থাকে যে ভুল হয়ে যাচ্ছে। আর আমাদের এটা জানি না, পৃথিবীর মানুষের সংস্কৃতি এটা। মানুষ সাধারণত ভুলটা আগে আবিষ্কার করতে চায় এবং ভুলটা ধরতে চায় এবং এটা বোঝাতে চায় যে তুমি অনেক ভুল করেছো, অনেক শিক্ষা দিতে চায় যে ভুলের ভিতর থেকে বেরিয়ে ওঠো। আমার পরিষ্কার কথা হয়েছে, আমি যেটুকু পড়াশোনা জানি বা যেটুকু করার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে ভুল বলে কিছু নেই। ভুল হচ্ছে এমন একটি বিষয় যেটা আপনার নির্ধারিত কোনো শুদ্ধকে অস্বীকার করা বা না মানা বা না করতে পারা। আচ্ছা, দুটি সংখ্যা যদি ধরেন 2 2 2 যোগ 2 4 হয়, এটা আপনি নির্ধারণ করে রেখেছেন, পৃথিবীর মানুষেরা নির্ধারিত করে রেখেছে 4 হবে। যদি 5 হয় সমস্যা কি? যদি 5 নির্ধারণ করতো, আপনি ভুল নয় নতুন শুদ্ধ বলতে পারেন, যে কোনো ভুলটাই নতুন শুদ্ধ। আর সেটা যদি মানুষ মেনে নেয় তাহলে চমৎকার। কোপার্নিকাস, গ্যালিলিও, ওনারা যখন আসলেন যে পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, তখন তার তত্ত্ব ঠিক ছিল না। ওনাদের বিচার হলো পৃথিবী ঘুরছে না, ঘুরছে সূর্য। কিন্তু যখন দেখলো না পৃথিবী ঘুরছে, এটা সবাই মেনে নিয়ে গেল, বৈজ্ঞানিকভাবে হোক যুক্তিগতভাবেই হোক, মানুষ বুঝলো যেটা রাইট, তখন এটা শুদ্ধ হয়ে গেল। কলম্বাস ভুল করে আমেরিকা আবিষ্কার করে ফেলেছেন। তো কলম্বাস ইন্ডিয়াতে আসতে চেয়েছিলেন, কিন্তু চলে গেছেন আরেকটি ভূখণ্ডে। তো কি হয়েছে, আরেকটা নতুন দেশ আবিষ্কার হয়েছে, সে ভুল তো করেন না কিছু। আমি এই যুক্তিতে বলতে চাচ্ছি যে ভুল বলে কিছু নেই, সবই নতুন শুদ্ধ। যে কাজটি করছে সেই কাজটি সঠিকভাবে করুক এবং নতুন কিছু আবিষ্কার করুক। যদি একটু আপনার নাটকের কথা বলি বা অন্যান্য মাধ্যমের কথা বলি, লেখালেখিতে আপনি মঞ্চ নাটক লিখেছেন, টেলিভিশনে একক নাটক লিখেছেন, আর অনেক নাটক লিখেছেন এবং প্রতিটাই দেখা যাচ্ছে একটা অন্যটার চেয়েও আরও অনেক ভালো এবং অনেক গুণী গুণী মানুষের সাথে আপনি কাজ করেছেন। আমি যদি বলি তাহলে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আপনার কাজ করা হয়েছে, একই সাথে বসে আপনারা অনেক কাজ করেছেন। সেই সময়ের যেই ঘটনা সেগুলো জানতে চাই, পরিচয়টা কিভাবে হয়েছিল, তার সাথে যখন কাজ করেছিলেন নতুন কি কি জানতে পেরেছিলেন বা কেমন লাগতো তখন? আমি তখন ছাত্র, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম সমাজবিজ্ঞান বিভাগে। সেটা 90-এর দশকে, 1990 সালে যখন আমরা ছাত্ররা আন্দোলন করছিলাম, তখন এরশাদ বিরোধী আন্দোলন ছিল সারা দেশে, সামরিক শাসন এবং অন্যান্য বিশ্ববিরোধী। সেই প্রেক্ষাপটে আমি একটু গল্প লিখলাম, যেটাকে আমরা উপন্যাস বলি, সেই ব্যাপারে পরে বলবো। তো গল্পটা লিখলাম, আমার মনে হলো যে আমি তো অসাধারণ একটা কিছু লিখে ফেলেছি। আমি সেই গল্পটা নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন টিচার ছিলেন হাসান আজিজুল হক, বাংলা সাহিত্যে খুব প্রখ্যাত লেখক উনি। আমি ওনার শেল্টারে ছিলাম। আমি স্যারকে বললাম, স্যার আমি একটা উপন্যাস লিখে ফেলেছি, আমি এটা প্রকাশ করতে চাই। হাসান স্যার অনেক বিদগ্ধ, অনেক বড় মাপের লেখক। তো উনি আমাকে বললেন যে আরও লেখো, সময় আছে, চিন্তা করো। আমার ভালো লাগলো না, আমি তো প্রকাশিত হতে চাই। তারপরে আমি এই বইটা প্রকাশ করার জন্য আমি ঢাকাতে আসি। আমার একজন আঙ্কেল ছিলেন ফরিদ হুদা, উনি চারুকলার ছাত্র ছিলেন। উনি আমাকে নিয়ে এই বইটা প্রকাশের জন্য অনেক ঘুরেছেন,
কাটাবন বলেন, নিউ মার্কেট, বাংলা বাজারের প্রকাশক যারা আছে, বাংলাদেশের মূলত প্রকাশক যারা আছেন সবার দ্বারে দ্বারে আমি ঘুরেছি। আচ্ছা, কেউ আমাকে দেখেনি যে কে কি লিখেছে। তারপরে বাংলাদেশের তখন প্রতিষ্ঠিত যারা লেখক, কবি এবং সাংবাদিক, নাম বলবো না, আমি গিয়েছি, যারা বিখ্যাত সবার কাছে গিয়েছি। আচ্ছা, সবার কাছে আমি যখন ব্যর্থ, আমি থার্ড ইয়ারের ছাত্র, মনটা খুব ক্লান্ত, আমি ভাবলাম সর্বশেষ তখন হুমায়ুন আহমেদ খ্যাতির একেবারে ঊর্ধ্ব গগনে, সব দিক দিয়ে হুমায়ুন আহমেদ টপ। ভাবলাম হুমায়ুন আহমেদের কাছে যাই। সেটা যাওয়ার একটা লম্বা কাহিনী আছে, বললাম না, সময় লাগবে। শেষ পর্যন্ত আমি ওনার কাছে গেলাম। উনি তখন বাসার থেকে নেমে আসছিলেন, তিনি হাতিরপুলে থাকতেন, তখন 7 তলা একটা বিল্ডিংয়ে থাকতেন। নেমে এলেন এবং হুমায়ুন আহমেদ প্রথম ব্যক্তি যিনি বললেন, আমি বললাম স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি স্যার আমার একটা কথা শোনেন। তিনি প্রথম ব্যক্তি, তিনি আমার সামনে দাঁড়ালেন ফুটপাতে এবং উনি প্রথম ব্যক্তি বললেন যে দেখি কি লিখেছো। তিনি আমার পাণ্ডুলিপি দেখলেন এবং সম্ভবত যদি ওইভাবে বলতে হয় তাহলে হুমায়ুন আহমেদ আমার প্রথম পাঠক। পড়লেন, পড়ে এক পৃষ্ঠা পড়লেন, পড়ে বললেন যে বাহ, তুমি তো চমৎকার লিখেছো, কি করতে চাও? বললাম স্যার আমি বইটা প্রকাশ করতে চাই। উনি ভাবলেন এবং ওনার সাথে একজন সম্ভবত ইউনিভার্সিটির টিচার ছিলেন, ওনাকে বিদায় দিলেন উনি, এবং আমার সাথে কথা বললেন 15 মিনিটের মতো ফুটপাতে দাঁড়িয়ে। এবং উনি বললেন, ওনার অনেক ছোট্ট ছোট্ট কথা বললেন, তার মধ্যে যে প্রথম কথাটাই বললেন, তোমার বাবা কি করে? আমার বাবা শিক্ষক ছিলেন। তোমার কি অনেক ধনী পরিবারের মানুষ? যে না, মধ্যবিত্ত। বলো লেখালেখি তো রাজা বাদশাদের কাজ, দুস্থ মানুষদের লেখালেখি হবে না। ঠিক আছে, লেখো, তবে সেই সাথে যেন অর্থনৈতিক উন্নতিটা হয়। অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে লেখাগুলো যেন, লেখার ভিতরে যেন আমি নিজে ডুবে না যাই, ভাসিয়ে না দিই, হারিয়ে না যাই। এবং উনি আমাকে হেল্প করলেন, উনি আমার বইটা বের করে দিলেন, একজন প্রকাশকের কাছে পাঠালেন আমাকে। তখন আমার সাথে প্রথম পরিচয় হয় ধ্রুব এসের সাথে, এবং ধ্রুব এসে আমাকে একটি প্রচ্ছদ করে দিলেন ওই বইটির, খুবই চমৎকার, এবং টাকা নিলেন না। সেই থেকে ধ্রুব এস আমার এ পর্যন্ত প্রকাশিত বই 45টি, সবগুলো ধ্রুব এসে প্রচ্ছদ করেছেন, চমৎকার সমস্ত বই। এবং খুব সুন্দর একটা ঘটনা। এবং আরেকটা মজার বলি যে হুমায়ুন আহমেদের কাছে যখন আমি বইটা নিয়ে আসলাম যে স্যার আমার বইটা প্রকাশিত হয়েছে, উনি পকেট থেকে 500 টাকা দিলেন আমাকে, এবং উনি আমার প্রথম বইটা কিনলেন। আমি বললাম স্যার কীভাবে এটা হয়? বলে না না, তোমার বইটা আমার কিনতে হবে, তো কেউ কিনবে তো। আমি শুরু করলাম। হুমায়ুন আহমেদের যে নিয়ে নেওয়া, উনি কাকে নিয়ে নেবেন, যারা অভিনয় করেছেন, যারা সাথে থেকেছেন, এবং অনেকের বিষয় আছে যে আমি হুমায়ুন আহমেদের একটা বইও লিখেছি, হুমায়ুন আহমেদ এবং হাসান আজেলকে নিয়ে, সেটা অন্য প্রকাশ করেছে, সত্য কথা লিখেছি। তো সেই বইটাতে আমি সবই লিখেছি। এই বিষয়গুলো বলছি, হুমায়ুন আহমেদের কথা বলেন যে একেবারে আলাদা মানুষ। আপনার বিষয়ে একটা জিনিস আমরা দেখেছি যে আপনি বলেন যে আপনি এমন একজন সমাজবিজ্ঞানী যিনি রিয়েলিস্টিক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে। এই যে রিয়েলিস্টিক দৃষ্টিভঙ্গি, এইটি আপনি আসলে কি বোঝাতে চান? পৃথিবীতে একমাত্র প্রাণী হচ্ছে মানুষ, যাকে মানুষ হতে হয়। আর অন্যান্য বলেন, গরু বলেন, হ্যাঁ, একটি সাপ বলেন, একটি কচ্ছপ বলেন, যাই বলেন না কেন, বাঘ, সিংহ, যাই বলেন, সব জন্মে থেকে সেটা। একমাত্র মানুষকেই মানুষ হতে হয় সারা জীবন শিখতে শিখতে, এবং একজন মানুষকে সারা জীবন না শব্দটির ভিতরে যেতে হয়। এটা করো না, ওটা নিও না, এটা খেয়েও না, ওখানে যেও না, মৃত্যুর আগের দিন পর্যন্ত সে একটি না শব্দের ভিতরে থাকে। তাহলে এই জীবনটা অত্যন্ত কঠিন। এটাই হচ্ছে বাস্তবতা বা রিয়ালিজম আপনি বলেন, এটাই। আচ্ছা, তো এই আমি সমাজে বাস করি, এখানে আমাকে মৌলিক মানবিক চাহিদা আমাকে মেটাতে হয়, আমাকে সম্পর্কের ভিতরে যেতে হয়, সামাজিক গ্রুপগুলোর ভিতরে যেতে হয়, প্রতিনিয়ত দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষের ভিতরে যেতে হয়, প্রতিযোগিতার ভিতর দিয়ে যেতে হয়। তো সেখানে আমি রিয়েলিস্টিক সোসাইটির বাইরে কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই। আমি অতি কল্পনা করতে পারি, ভাবতে পারি, আমি অনেক কি বলে যে স্বপ্নের ভিতরে আমি মানে চলতে পারি, বসবাস করতে। ওটা রিয়েলিজম নয়। আপনাকে সবসময় সবকিছুর পরেই ভাতের প্লেটে আসতে হয়, তাই না? লাইটের নিচেই দাঁড়াতে হয়। তো
তো আমি যদি সমাজকে নিয়ে ভাবি, আমি যদি সাহিত্যকে নিয়ে ভাবি, আমি তো অন্য জগতে বাস করতে পারবো না, কল্পনায় ঘুরতে পারবো। আমি সমাজকে সেভাবে দেখতে চাই, আমার লেখার বিষয়বস্তু আমি সেভাবেই নিয়ে আসতে চাই। এবং যে লোকটা, যে মানুষটা, যে নরনারী সমাজে বাস করছে, তাদের প্রাত্যহিক জীবনের ধরনগুলো কি, তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের যে কি বলে যে মনস্তাত্ত্বিক দিকগুলো কি আছে, অর্থনৈতিক দিকগুলো সে কিভাবে মেনটেন করে, কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যায়, তার প্রতিদিনের স্ট্রাগল এবং প্রতি মুহূর্তের স্ট্রাগল, এবং তার পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়ার যে স্ট্রাগল, এই সার্বিক বিষয়গুলোর ভিতর দিয়ে আমি যেতে চাই। আমার নাটকগুলো ঠিক ওভাবেই তৈরি হয়। আর আমার নাটকে যারা অভিনয় করেছেন, বাংলাদেশের যারা প্রমিনেন্ট আর্টিস্ট আছে সবাই অভিনয় করেছেন আমার নাটকের সাথে। আমি অনেক বছর নাটক লিখি, বাংলাদেশের সমস্ত টেলিভিশনেই, সব চ্যানেলে আমার নাটক প্রচারিত হয়। আমাদের বাংলা ভিশনেও আপনার নাটক গিয়েছে। হ্যাঁ, বাংলা ভিশনে খুব পপুলার একটা নাটক আছে আমার, সেটা হচ্ছে যে বাড়াবাড়ি একটি নাটক আছে, 7 পর্বের একটি ধারাবাহিক আছে, ওইটা ঈদের মধ্যে করেছিলাম। অ্যাক্টিং করেছে মোশাররফ করিম আর নির্মাণ করেছেন সালাউদ্দিন লাবলু। খুব পপুলার নাটক এটা। একটু জানতে চাই, বর্তমানে আসলে নতুন কোনো গল্প নিয়ে কাজ করছেন কিনা, বা আসলে লেখা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের বাংলা সাহিত্য এখন যে পর্যায়ে আছে, আপনি দেখবেন যে বাংলাদেশের 21 বইমেলা, শত শত লেখক হাজার হাজার বই লিখছেন, শত শত প্রকাশক লক্ষ লক্ষ কপি ছাপছেন। কি বিক্রি হচ্ছে, কে কিনছে, কেন কিনছে? ওই যে হুমায়ুন আহমেদের কথা বললেন, মৃত্যুর 12 বছর পরেও কিন্তু হুমায়ুন আহমেদ ফার্স্ট, এখনো বই মেলাতে বেস্টসেল, তাই না? তাহলে কেন? তাহলে ওখানে একটা কিছু রয়ে গেছে, এমন একটি কারিশমা ওখানে রয়ে গেছে যেটা অনেক পরেও প্রমাণিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথের গান আমরা শুনি, আমাদের তো প্রচুর গান আছে জনপ্রিয়, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আছে, শ্রোতা আছে, পরের সপ্তাহে নেই, তাই না? কিন্তু তুমি তাই তাই গো আমারও পরানো যা চায়, এই বাক্য তো চলছেই, এখনো চলছে। তো সেক্ষেত্রে আপনার নতুন লেখা নিয়ে? আমার লেখার চিন্তাটা আমি যেটা করছি, যে আমি আসলে বড় ক্যানভাসের কিছু লেখা লিখছি। আচ্ছা। যেটা হচ্ছে আত্মজীবনীর আমি কয়েকটি খণ্ড লিখছি। আচ্ছা। উপন্যাস লিখছি। আচ্ছা। এখন আমাদের দেশে উপন্যাস যে জায়গায় দাঁড়িয়ে গেছে, উপন্যাসের যে একটা সাধারণ সংজ্ঞা আছে, উপন্যাস বলতে কি বোঝায়, ওয়ার্ল্ডের যে সেরা উপন্যাসগুলো আছে তাদের কতটুকু ব্যাপ্তি আছে, তার রূপটা কি, এগুলো কিন্তু আমরা অনেক ছিটকে গেছি। আমরা একটা কিছু লিখি উপন্যাস বলে ফেলি, একটা কিছু বই প্রকাশ করে আমি লেখক হয়ে যাওয়ার চেষ্টা করি। এত সোজা নয়। থাকলে তাহলে অতীতে আমরা অনেক পপুলার লেখকদের দেখছি হারিয়ে চলে গেছে। আমি আসলে লেখার চেষ্টা করছি যে সময়টা যেটা বললাম আগামীকাল, তো আগামীকালটা কিভাবে আসছে, আচ্ছা, এটা আমাকে সমাজতাত্ত্বিকভাবে দেখতে হবে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। কালকের ছেলেরা, মেয়েরা, কালকের মানুষ, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, জীবন, চিন্তা, চেতনার ধরন, তার সাথে আমাকে মানিয়ে নিতে হবে। আমি তো সবকিছুর বাইরে চলে যেতে পারবো না। মানুষ নিয়ে লিখলে তো মানুষের সেই সমাজ ব্যবস্থার উপরে আমাকে লিখতে হবে। ফিজিক্সের একটি টার্ম আছে, টাইম, স্পেস অ্যান্ড ম্যাটার। কোন সময়ের গল্প আমি বলছি, কাদের, আমার সাবজেক্টটা কি, এবং কোন প্রেক্ষাপট নিয়ে কাজ করছি, এইটা নির্ধারণ করতে হবে। একজন লেখক যদি সেটা পারে, ভেরি গুড। আর কাটতি যে শব্দটা, অনেক ভিউয়ার্স, হ্যাঁ, তার যে কি বলে স্পন্সর ভ্যালু, এগুলো সভ্যতার কাছে এগুলো কিছু নয়। তার মানে আপনি এখন আসলে উপন্যাস নিয়ে কাজ করছেন, এবং আসলে উপন্যাসের যে ধারাটা এখন অনেকটাই অন্যদিকে চলে গিয়েছে, সেদিক নিয়ে কাজ করছেন, চেষ্টা করছি। খুব ভালো লাগলো আজ আপনার সাথে কথা বলে। আজকে এসেছেন, খুবই খুশি লাগছে। এই শেষ মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদের যদি কিছু বলার থাকে। বাংলা ভীষণ ভালো অনুষ্ঠান প্রচার করছে, বাংলা ভীষণ আরও ভালো ভালো অনুষ্ঠান প্রচার করবে, নির্মাণ করবে। সেই নির্মাণে যদি আমাদের সহযাত্রী হয় আমরা হব, সহযোগিতা করতে হলে আমরা করবো, কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে এই কাজটা করব। বাংলা ভীষণ আমাদের খুব প্রিয় চ্যানেল, আমরা বাংলা ভীষণকে সবাই মিলে এগিয়ে নিতে চাই। দর্শক যারা কারিগরি থাকেন, যারা অফিসিয়াল থাকেন, লেখক, অভিনেতা, অভিনয়, সবাই মিলে আমরা বাংলা ভীষণকে ঠিক চমৎকার একটি জায়গায় নিয়ে যাব, এটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। অ্যাংলো আইরিশ লেখক ও চিকিৎসক অলিভার গোল্ডস্মিথের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময়ে অসহায়ত্বের শিকার হয়। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক।